সীমা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমি জানি এই শাড়িটা হয়তো অনেক দামি নয়, কিন্তু আমি তোমার জন্য অনেক ভালোবেসে এটা নিয়ে এসেছি। আর আমার এটাও আশা যে তোমার নিশ্চয়ই অনেক পছন্দ হবে। কি, তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে আমার জন্মদিন। আসলে কি জানো তো, আমি বড়লোক পরিবারে থেকেও আমার বাবা মা কখনো আমার জন্মদিন পালন করেনি। আমি আমার বন্ধু বান্ধবীদের দেখেছি ওদের বাবা মা ওদের জন্মদিন কত বড় করে পালন করে, কিন্তু আমার বাবা মা অনেক বড়লোক হওয়া সত্ত্বেও আমার জন্মদিন কখনোই সেলিব্রেট করেনি। আসলে ওনারা কখনো আমার জন্য সময়ই পায়নি। হ্যাঁ আমি জানতাম, সেই জন্যই তো তোমার জন্মদিনে তোমার জন্য এই গিফটটা নিয়ে এসেছি। আসলে এটা তোমার জন্মদিনের গিফট, তোমার পছন্দ হয়েছে তো? রতনের কথা শুনে সীমার চোখে জল চলে আসে, আর তখনই সীমা তার বাবা মায়ের কথা মনে করতে শুরু করে। সীমার বিয়ের আগে এক জন্মদিনে সীমা প্রচন্ড পরিমাণে খুশি ছিল। বাবা মা, তোমাদের মনে আছে তো আজকে আমার বার্থডে, তাই আমি ভাবছি আমার জন্মদিনে আমার বন্ধু বান্ধবীদেরকে বলবো, ওদেরকে নিমন্ত্রণ করব, ওরা আমার বাড়িতে আসবে। তুমি ওদের জন্য ভালো ভালো খাবার রান্না করবে। আর বাবা, তুমি আমার জন্য একটা বড় কেক নিয়ে আসবে, ঠিক আছে? সন্ধ্যাবেলা আমি সবাইকে নিয়ে কেক কাটবো। কি জন্মদিন, তাতে কি হয়েছে? জন্মদিন মানেই কেক কাটতে হবে নাকি? তোর বাবার কাছে এখন অত সময় নেই, আর আমারও আজকে একটা দরকারি কাজ আছে। আমি একটু আমার বন্ধুদের সঙ্গে বাইরে বেরোবো। শুধু শুধু কাউকে নিমন্ত্রণ করে কেক কাটার কোনো প্রয়োজন নেই। কই, আমাদেরও তো জন্মদিন হয়, আমরা তো কখনো জন্মদিন সেলিব্রেট করি না, তাই তোরও জন্মদিন নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, আমার বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু ওদের বার্থডেতে আমাকে নিমন্ত্রণ করে, আর ওরা ওদের বার্থডেতে নিমন্ত্রণ করে আমাকে অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। তাই ওরাও কিন্তু আমাকে এবার বলেছে আমার বার্থডেতে আমার বাড়িতে খেতে আসবে। কিন্তু তোমাদের জন্য আমি তো ওদেরকে কিছু বলতেই পারি না। বাবা, তুমি একটু বোঝো, আমি তো তোমাদের একমাত্র মেয়ে, কিন্তু তবুও তোমরা আমার জন্মদিন সেলিব্রেট করবে না? না তো, জন্মদিন আমরা কিসের জন্য সেলিব্রেট করবো শুনি? ওসব কিছু করতে হবে না, আর আমার অফিসের অনেক কাজের চাপও আছে, আমি তখন কোনো কিছুর ব্যবস্থা করতে পারবো না, বুঝেছিস? তাই সব বাদ দে। এই বলে সুরেশবাবু সেখান থেকে চলে যায়। আর এসব কথা মনে পড়তেই সীমার চোখে জল চলে আসে। সীমার চোখে জল দেখে রতন বলে, সীমা, তুমি শুধু শুধু তোমার মা বাবার কথা মনে করে চোখে জল নিয়ে আসছো। আরে বাবা, ওসব কথা মনে করতে হবে না, আমি তো তোমার পাশে আছি। তাই আমি এই দারিদ্রতার সাথে লড়াই করেও তোমাকে অনেক ভালো রাখার চেষ্টা করবো। তবে হ্যাঁ, তোমাকে কোনো রকম ভাবে কষ্ট পেতে দেবো না, বুঝেছো? রতনের কথা শুনে সীমা খুবই খুশি হয়। আর এমন সময় সেখানে সীমার শাশুড়ি মা রীনা দেবী আসে। বৌমা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আসলে বেশি কিছু কেনার মতো তো টাকা ছিল না, তাই আমি নিজে হাতেই তোমার জন্য এই কেকটা বানিয়েছি। কেক বলতে গেলে ঠিক কেক নয়, এটা হলো ক্ষীরের পায়েস। আসলে কি জানো তো, আমাকে রতন কালকে বলেছিল তোমার আজকে জন্মদিন, তবে আমি খুব বেশি কিছু বানাতে পারিনি। আমার কাছে যা টাকা ছিল তাই দিয়েই আমি তোমার জন্য একটু ক্ষীরের পায়েস বানালাম। আপনি এসব কেন করতে গেলেন মা? আমি জানি আপনার কাছে এখন টাকা পয়সা নেই, আপনি নিশ্চয়ই ধার দেনা করে এই পায়েস বানিয়েছেন, তাই তো? আপনারা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, এটাই আমার জন্য অনেক। বেকার বেকার আমার জন্য বাড়তি কিছু করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, আপনি যখন এই পায়েসটা আমার জন্য এত কষ্ট করে বানিয়েছেন, তাহলে আমি নিশ্চয়ই খাবো। এভাবে সীমা তার শাশুড়ি মায়ের ভালোবাসা দেখে মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবে সীমা তার গরিব শ্বশুর বাড়িতে প্রচন্ড হাসি খুশি দিন কাটাতে থাকে। আর সে ভাবতেও পারে না যে এরকম গরিব পরিবারে বিয়ে হওয়ার পরও সে এতটা হাসি খুশি জীবন কাটাতে পারবে। এভাবেই দেখতে দেখতে সময় কাটে। আর একদিন, মা, সীমা কোথায়? সীমা, সীমা, এদিকে এসো, তোমার সঙ্গে কথা আছে। আরে বাবা, কি হয়েছে? তুমি এত চিৎকার করে আমাকে ডাকছো কেন? সীমা, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তুমি কালকে আমাকে বলছিলে না তোমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, তাই আজকে আমি মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। আজকে আমরা 3 জন মিলে বিরিয়ানি খাবো, বুঝেছো? কি, তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছো? সত্যি রতন, টাকা ধার করে বিরিয়ানি নিয়ে আসার কি দরকার ছিল? তুমি যখন মাহিনা পেতে তখন তো তুমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে পারতে। বেকার বেকার এরকম টাকা ধার করে আমার জন্য কিছু নিয়ে আসবে না। দরকার নেই মানে? তুমি বিরিয়ানি খাবার কথা বলেছো আর আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো না, এটা হতে পারে? আর তাছাড়া মাও তো তোমার কথা শুনতে পেয়েছিল, তাই মাও আমাকে বলে দিয়েছিল যে মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়ে বৌমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে। মা, আপনিও তাহলে আপনার ছেলের সঙ্গে যুক্তি পরামর্শ করেছেন? কিন্তু এগুলো করার কি দরকার বলুন তো? এমনিতেই আমাদের বাড়িতে এত টাকা পয়সার অভাব, আর তবুও আপনারা সবসময় শুধু আমার কথাই চিন্তা করছেন, আমার পিছনে টাকা নষ্ট করছেন। এমনিতেই আমি জানি আপনার ছেলে যা টাকা উপার্জন করে তাই দিয়ে আমাদের সংসার চালাতে খুবই অসুবিধা হয়। তার উপর আপনারা আবার আমাকে ভালো মন্দ খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার কিন্তু খুব খারাপ লাগছে, আমার জন্য আপনাদের বেকার বেকার এত টাকা নষ্ট হচ্ছে। সীমা, আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে আমি সবসময় খুশি রাখবো, আর তুমি কোনো কিছু খেতে চেয়েছো আমি তোমাকে খাওয়াবো না, এটা হতে পারে?
রতনের কথা শুনে সীমা আবার তার মায়ের বাড়ির কথা মনে করতে শুরু করে। বিয়ের আগে সীমা একবার তার বাবাকে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসার কথা বলে, কিন্তু সেই সময় সুরেশবাবু সীমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। কি কেন, তোর কি বাড়ির খাবার খেয়ে মন ভরে না, আবার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে? টাকা পয়সাগুলো কত কষ্ট করে রোজগার করতে হয় সেটা তুই কিভাবে জানবি? যখন তুই রোজগার করবি তখনই বুঝতে পারবি টাকা পয়সা রোজগার করা কতটা কষ্টের ব্যাপার। আমি অনেক কষ্ট করে ইনকাম করি, আর তোর পেছনে আমি কোনো রকমের বাড়তি টাকা পয়সা খরচ করতে পারবো না। এমনিতেই তোর কলেজের ফিস দিতে গিয়ে আমার ঘাম বেরিয়ে যায়। বাবা, আমি তো শুধুমাত্র বিরিয়ানি খেতে চেয়েছি, তুমি তাও আমাকে এত কথা শোনাচ্ছ। আমি কি বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতেও যেতে পারবো না? বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে তো আমার কিছু টাকা লাগবে, তাই না? তাহলে সেই টাকাটা আমাকে কে দেবে? তোমরা দেবে না? না, দেব না। এত ঘোরার শখ কিসের? তুই সব সময় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়াবি, আর সেটার জন্য তোর বাবাকে টাকা খরচ করতে হবে? অত ঘুরতে যেতে হয় না। যখন তোর বিয়ে হবে তুই শ্বশুর বাড়িতে যাবি, তখন বরের সঙ্গে যতই ইচ্ছা ঘুরে বেড়াবি আর বরের টাকা পয়সা খরচ করবি, তখন আমাদের কিছু যায় আসবে না। কিন্তু এখন তোর বাবা তোকে ফালতু কোনো টাকা খরচ করতে দিতে পারবে না, আর বিরিয়ানি কিনেও নিয়ে আসতে পারবে না। বাড়িতে যা রান্না হয়েছে সেই খাবার খা। বাবা মায়ের মুখে এমন কথা শুনে সীমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সে নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। সেদিনের পর থেকে সীমার কখনোই তার বাবা মায়ের কাছে কোনো খাবার খাওয়ার জন্য আবদার করতো না। আসলে সীমার বাবা মা বড়লোক হলেও তারা প্রচন্ড পরিমাণে কিপটা ছিল, আর তাদের কিপটামির জন্যই সীমা বড়লোক পরিবারে থাকা সত্ত্বেও কখনো সুখ খুঁজে পায়নি। সেই জন্য সীমা নিজের পরিবারে থেকে একেবারে বিরক্ত হয়ে ওঠে। তাই সীমা ঠিক করেছিল সে কখনো কোনো বড়লোক ছেলেকে বিয়ে করবে না। সে বিয়ে করলে গরিব পরিবারের ছেলেকেই বিয়ে করবে। বাবা, আমি কি তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? ছোটবেলা থেকে তুমি কখনো আমার কোনো কথা শোনোনি। আমি যেটা বলেছি তুমি সেটাতেই না বলেছো। আমি কোনো খাবার নিয়ে আসতে বললেও তুমি সেটা আমাকে নিয়ে এসে দাওনি। কিন্তু আজকে তুমি কি আমার একটা কথা রাখবে? কি হয়েছে সেটা বল। যদি রাখার হয় তাহলে ঠিকই রাখবো, আর যদি আমার মনে হয় যে ওটা ভালো হবে না তাহলে আমি তোর সাথে কোনো কথাই বলবো না। তাহলে আমি তোকে নাই বলবো, যেমনটা প্রথম থেকে বলে আসছি। আমি কোনো বড়লোক পরিবারের ছেলেকে বিয়ে করতে চাই না। আমাকে যদি বিয়ে দিতেই হয় তাহলে কোনো গরিব পরিবারের ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে। কারণ আমি মায়ের মুখে শুনেছি তুমি এখন আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো। সেই জন্য আমার মনে হয়েছে এই কথাটা তোমাদের বলা দরকার। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তোর যখন গরিব পরিবারেই যাবার শখ, তাহলে আমরা তোর গরিব পরিবারই বিয়ে দেবো। গরিব পরিবারে গিয়ে তোকে উনুনে রান্না করতে হবে, আর তার উপর আবার গরিবদের বাড়িতে তো কোনো ডাইনিং টেবিলও থাকবে না। তোকে মেঝেতে বসেই খাবার খেতে হবে। আর শুধু তাই নয়, তোকে নিজের হাতে জামা কাপড়ও কাচতে হবে, কেননা গরিবদের বাড়িতে তো ওয়াশিং মেশিনও থাকবে না, তাই না? আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো। এতদিন ধরে এই বাড়িতে আমি তো কাজের মেয়ের মতোই আছি। আমাদের বাড়িতে সবকিছু থাকা সত্ত্বেও নিজের কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়েছে। তাই আমি গরিব পরিবারে গিয়ে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারবো। অন্তত গরিব পরিবারে গিয়ে আমি ভালো মন্দ খেতে পাই বা না পাই, তাদের কাছ থেকে ভালোবাসা তো পাবো। সীমার কথা শুনে তার বাবা মা কোনো আপত্তি করে না, তাই তারা গরিব পরিবারের ছেলে রতনের সঙ্গে সীমার বিয়ে দেয়। আর রতনকে বিয়ে করার পর থেকে সীমা জীবন আনন্দ, খুশি এবং ভালোবাসাতে ভরে ওঠে। যেদিন থেকে রতনের সঙ্গে সীমার বিয়ে হয় সেদিন থেকে সীমা তার বাবা মায়ের বাড়িতে যাওয়ারও নাম করে না। বৌমা, অনেকদিন তো হয়ে গেল তুমি তোমার বাবা মাকে ফোনও করনি। ওনাদের তো খোঁজ খবর নেওয়া দরকার। তুমি ওনাদের একমাত্র মেয়ে, তোমার বাবারও তো বয়স হয়েছে, মায়ের বয়স হয়েছে। তুমি একবার খোঁজ খবর নিয়েই দেখো না। তা না হলে তুমি একবার তোমার বাবা মাকে গিয়ে দেখে এসো ওনারা কেমন আছে। আমি যদি চলে যাই তাহলে আপনার দেখাশোনা কি করবে মা? আপনি তো সময় মতো খাবার কিংবা ওষুধ কিছুই খান না। সবই আপনাকে বলে দিতে হয়। তার উপর আপনি আবার একা একা রান্নাও করতে পারবেন না। তাই আমি এখন কোথাও যেতে চাই না। আমি বাড়িতেই আপনাদের সঙ্গে থাকবো। বৌমা, 2-3 দিনের জন্য তুমি যদি তোমার বাবা মায়ের কাছে যাও তাহলে সেরকম কোনো অসুবিধা হবে না। আমি একটু কষ্ট করে সব ম্যানেজ করে নিতে পারবো। আর তুমি এতদিন ধরে আমার দেখাশোনা করছো, আমি তো এখন অনেকটাই সুস্থ আছি। তোমাদের বিয়ের আগে আমাকে তো একা একা সবটা করতে হতো, তাই কোনো সমস্যা হবে না। তুমি তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে এসো, যাও। মা, আপনাকে তো বললাম ওখানে আমার কেউ নেই। আমি যেতে চাই না ওখানে। আমি এখানেই খুব ভালো আছি। এই বাড়িতেই আমার খুব ভালো লাগে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। সীমার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। আসলে রীনা দেবী এখনো পর্যন্ত জানে না বিয়ের আগে সীমার সঙ্গে তার বাবা মা কেমন খারাপ ব্যবহার করত। সেই জন্য সীমা এখন কিছুতেই তার শ্বশুর বাড়ির পরিবারকে ছেড়ে মায়ের বাড়িতে যেতে চায় না। এভাবেই দেখতে দেখতে কয়েক সপ্তাহ কাটে, আর একদিন সে হাসি মুখে বাড়িতে ফিরে আসে। যা দেখে সীমা বলে, কি ব্যাপার রতন, আজকে তোমাকে এত খুশি লাগছে? মনে হচ্ছে তুমি নতুন কোনো কাজ পেয়েছো।
সীমা, তুমি ঠিকই ধরেছো। আসলে আমি তোমাকে বলতাম একটা নতুন কাজের জায়গার সন্ধান পেয়েছি, আর সেখানে আমাকে কাজে নেবেও বলেছে। কাল থেকে জয়েন করতে হবে। আসলে ওটা একটা বড় ফ্যাক্টরি, আর মাহিনাও ভালো দেবে। যাক, তাহলে খুব ভালো হয়েছে। এবার আমরা আরো ভালোভাবে থাকতে পারবো, আর আমরা ভালো মন্দ খাবারও খেতে পারবো। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। এভাবেই তারা সবাই প্রচন্ড পরিমাণে খুশি হতে থাকে। আর সেদিনই দুপুর বেলাতে সীমার বাবা মা সীমার শ্বশুর বাড়িতে আসে। কি ব্যাপার বাবা মা, তোমরা এখানে কি করছো? এতদিন ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েও তোমাদের মন ভরলো না? শ্বশুর বাড়িতে এখন আমাকে জ্বালাতে এসেছো? তোমরা কি জন্য এখানে এসেছো শুনি? সীমা, তুই তো আমাদের একমাত্র মেয়ে, বল আমরা কি করে তোকে ভুলে যেতে পারি? আর তাছাড়া সন্তানদের কোনো ভুল হলে মা বাবা তো ক্ষমা করেই দেয়। তোর মা বাবা এখন ভুল করেছে, আর তুই আমাদেরকে ক্ষমা করবি না? তোকে কখনোই আমরা কোনো চোখ নিয়ে এসে দিতে পারলাম না রে। সত্যি আমরা অনেক বড় ভুল করেছি তোর সঙ্গে, আমাদেরকে ক্ষমা করে দে মা। জানিস সীমা, আমাদের আশেপাশের প্রতিবেশীর বাড়িতে ওদের মেয়ে জামাই সব সময় আসে, কিন্তু তোরা তো কখনোই আমাদের বাড়িতে যাস না। বিয়ের পর থেকে তুই তো আমাদেরকে ভুলেই গেছিস, তাই তোর কথা খুব মনে পড়ছিল। আমরা তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি বল, তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দে। আমরা আর কখনো তোর সঙ্গে বাজে ব্যবহার করব না। আসলে তোর বিয়ের পর আমরা বুঝতে পেরেছি যে আমরা তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। তুই আমাদের একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও আমরা তোকে ভালোবাসা দিতে পারিনি। তুই আমাদের ক্ষমা করে দে মা। এভাবেই সীমার বাবা মা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে, আর যা দেখে সীমার খুবই খারাপ লাগে, তাই সীমা তার বাবা মাকে ক্ষমা করে দেয়। আর সেদিন সীমা খুবই ভালো মন্দ খাবার রান্না করে তার বাবা মাকে খাওয়ায়। এর ফলে সীমা এখন তার শ্বশুর বাড়ির পাশাপাশি বাবা মায়েরও ভালোবাসা পেয়ে থাকে।